আজকে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার চূড়ান্ত হিয়ারিং ছিল এবং আজকের এই হিয়ারিংটা দেখার জন্য ভারতবর্ষের সমস্ত জনগণ, ভারতবর্ষের সমস্ত উকিলবাবুরা, ভারতবর্ষের সমস্ত সাংবাদিক বন্ধুরা তারা কিন্তু আজকে মুখিয়ে ছিল যে আজকে সুপ্রিম কোর্ট কি রায় দেয়। আজকে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেই রায়ের ব্যাখ্যা আপনারা ইতিমধ্যেই বিভিন্ন পেপার পত্রিকা বা টেলিভিশনে কিন্তু আপনারা দেখেছেন, কিন্তু আপনারা কিন্তু কতগুলো জিনিস দেখতে পাননি। সেই ব্যাপারটা হলো যে আজকে যে সুপ্রিম কোর্ট যে রায়টি দিয়েছেন সেই রায়ের মধ্যে কতগুলো জিনিস কিন্তু লুকিয়ে আছে। সেই লুকানো জিনিসটাই কিন্তু এখন আপনাদের কাছে আমি পরিবেশন করব। সেটা হলো যে আজকে সুপ্রিম কোর্ট মানে কলকাতা হাইকোর্টের যিনি চিফ জাস্টিস আছেন তার কাছ থেকে কিন্তু একটা রিপোর্ট চেয়েছিলেন যে আপনি একটা রিপোর্ট পাঠান, এই যে বিচারপতিরা যারা 61 লক্ষ নথি যারা দেখছে তাদের কতটা নথি দেখা হলো, কি বৃত্তান্ত, এই বিষয়ে একটা রিপোর্ট পাঠান। তো সেই মোতাবেক আজকে কলকাতা হাইকোর্টের যিনি চিফ জাস্টিস আছেন তিনি কিন্তু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে কিন্তু একটা গোপন একটা রিপোর্ট কিন্তু পাঠিয়েছেন। যে রিপোর্টটা মানে কোনো উকিল বাবুরা দেখতে পাননি, শুধুমাত্র রিপোর্টটা দেখেছেন চিফ জাস্টিস এবং চিফ জাস্টিসের বেঞ্চে থাকা আরো দুজন বিচারপতি, তারাই কিন্তু দেখেছেন। সেইখানে একটা জিনিস দেখা গেছে, তিনি রিপোর্টটা দেখার পরে দেখলেন যে 10,16,000-এর নাম কিন্তু নিষ্পত্তি করেছেন আমাদের এই পশ্চিমবঙ্গের বিচারকরা। ভালো করে সংখ্যাটা মনে রাখুন, 10,16,000 ব্যক্তির নাম কিন্তু নিষ্পত্তি করেছেন এবং নির্বাচন কমিশনের উকিলবাবু এবং রাজ্যের উকিলবাবু তারা কিন্তু সওয়াল জবাব করেছেন এবং সেই সওয়াল জবাবের পরে যে জিনিসটি উঠে এলো আজকে, তিনটে জিনিস কিন্তু মূলত উঠে এসেছে। এই তিনটে জিনিস কি কি একটু কিন্তু আপনারা বোঝার চেষ্টা করুন। কারণটা হলো যে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে আছে বা যাদের নাম ডিলিট হয়ে গেছে, আপনাদের কিন্তু এই জিনিসটি কিন্তু খুব ভালোভাবে বোঝা দরকার। কারণ আমি কিন্তু আপনারা যেমন এই খবরটা দেখলেন, আমি কিন্তু প্রায় সারাদিন কিন্তু এই খবরটা কিন্তু আমি দেখলাম, বিভিন্ন টিভি চ্যানেলে দেখলাম, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম, কিন্তু কয়েকটা জিনিস কিন্তু কোনো সাংবাদিক বা কোনো টিভি চ্যানেল বা কোনো পত্রিকা কিন্তু কয়েকটা জিনিস কিন্তু তুলে ধরেনি। আপনাদের সামনে আমি সেই কয়েকটা জিনিস কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। তার মধ্যে 1 নম্বর হলো যে এই যে 10,16,000 জনের যে নিষ্পত্তি বিচারকরা করেছেন, তো তার মধ্যে কতজন রিজেক্ট আছে আর কতজন অ্যালাউ আছে এই কথাটা কিন্তু চিফ জাস্টিস বা চিফ জাস্টিসের বেঞ্চ তারা কিন্তু প্রকাশ করেননি এই সংখ্যাটা। কিন্তু আপনারা একটা যুক্তি কিন্তু মাথায় রাখুন যে সঙ্গে সঙ্গে এই মামলাতে কিন্তু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বেঞ্চ তিনি কিন্তু এটা রায় দিয়েছেন। সেই রায়টা হলো এটাই যে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে বলেছেন যে যদি কারো নাম বাদ পড়ে, মানে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা যে নথি দেখছেন সেইখানে যদি কারো নাম বাদ পড়ে, তো তারা যদি মনে করে যে না আমি ভারতীয়, আমি ভারতীয় দাবি করছি, আমি ভোটাধিকার চাই, সেই ক্ষেত্রে কেউ যদি অ্যাপিল করে তার জন্য কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে বললেন যে আপনি একটা অ্যাপিলেট একটা গঠন করবেন, একটা অ্যাপিলেট বোর্ড গঠন করবেন, অ্যাপিলেট ট্রাইব্যুনাল, কথাটা ঠিকঠাক, যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করবেন। কারণটা হলো যে যাদের নাম বাদ পড়বে তারা যেন অ্যাপিল করতে পারে। এবার যুক্তিতে আসছি, এবার যুক্তিতে আসুন। তাহলে আজকে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস যখন দেখলেন যে 10,16,000-এর নিষ্পত্তি হয়েছে এবং এই 10,16,000-এর মধ্যে তাহলে উনি এটা নিঃসন্দেহে দেখেছেন যে বাদ পড়েছে। ভালো করে বুঝুন, তাহলে উনি নিঃসন্দেহে দেখেছেন যে 10,16,000-এর মধ্যে কিছু না হলেও কিছু লোক বাদ পড়েছে। যদি এই রিপোর্টের মধ্যে যদি এটা না দেখতেন তাহলে উনি কেন বললেন যে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে আমি নির্দেশ দিচ্ছি যারা বাদ পড়বে তারা যাতে করে অ্যাপিল করতে পারে তার জন্য একটা অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করা হোক। তাহলে সেই ট্রাইব্যুনালে কে থাকবে উনি সেটাও বলে দিলেন যে কলকাতা হাইকোর্টের একজন প্রাক্তন চিফ জাস্টিস থাকবেন এবং সঙ্গে আরো দুজন রিটায়ার্ড জাজ থাকবেন যারা কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাজ হতে পারে বা অন্য রাজ্যের হাইকোর্টের রিটায়ার্ড জাজ হতে পারে। তাহলে উনি তো একটা ফরমেশন করেই দিলেন। তাহলে উনি যখন একটা ফরমেশন যখন দিলেন যে এটা হবে, তার মানে আপনারা কিন্তু একটা কথা মাথায় রাখুন যে সুপ্রিম কোর্টের তরফে বা নির্বাচন কমিশনের তরফে হয়তো প্রকাশ করা হয়নি যে এই 10 লক্ষের মধ্যে কতজন আছে আর কতজনের নাম বাদ গেছে,
হয়তো এটা উল্লেখ করা হয়নি, কিন্তু উনি কিন্তু ঠিকই দেখেছেন যে কিছু পরিমাণ হলেও কিন্তু নাম কিন্তু বাদ গেছে। এই কথাটা কিন্তু আপনারা অন্তত বুঝুন। আমার এই যুক্তিটা আপনারা বোঝার চেষ্টা করুন। যদি বাদ নাই যাবে, উনি যদি নাই দেখে থাকেন, তাহলে কেন উনি আবার মানে অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিলেন? এটা গেল ১ নম্বর যুক্তি। আর ২ নম্বর কথা হচ্ছে যে আরো একটা কথা আপনারা মাথায় রাখুন, যে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে জুডিশিয়াল অফিসাররা যারা এই আন্ডার অ্যাডজুডিকেশন যারা নথি দেখছেন, যাচাই করছেন, তারা যে ফাইসালাটা দিবেন, আপাতত তাদের এই ফাইসালাটাই কিন্তু চূড়ান্ত বলে গণ্য হয়ে যাবে। যে ফাইসালাটা দিবেন সেটাই কিন্তু চূড়ান্ত বলে গণ্য হয়ে যাবেন। অর্থাৎ ভোটের আগে ভোটের আগে যদি দেখা যায় যে তারা যারা বাদ পড়ছে তারা যদি সেই মানে যে ট্রাইব্যুনালটা গঠন হবে কলকাতা হাইকোর্টের নির্দেশে, যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল যেটা গঠন হবে, সেই ট্রাইব্যুনালে তারা যখন মামলা ফাইল করবে বা দরখাস্ত দাখিল করবে, তো সেই দরখাস্ত দাখিল যদি ভোটের আগের দিনও পর্যন্ত হয়ে থাকে, তাহলেও কিন্তু সে ভোট দিতে পারবে, এই কথাটা বলেছেন। তার মানেটা কি দাঁড়ালো? দেখুন, এখানেও কিন্তু একটা যুক্তি আছে, যে যুক্তিটাও কিন্তু আপনি কোনো খবরের কাগজে আপনি পাবেন না, বা কোনো টেলিভিশনেও কিন্তু এই কথাগুলোকে কিন্তু এড়িয়ে যাওয়া হয়েছে। সেটা হলো, তার মানে কি? তার মানেটা হলো যে ধরুন যে একটা সংখ্যা বাদ গেল, এই জুডিশিয়াল অফিসাররা যারা বিচার করছেন, ৬১ লক্ষ যারা বিচার করছেন, মনে করুন একটা সংখ্যা বাদ গেল, তাহলে আপনি যখন হাইকোর্টে যখন অ্যাপিলেট ট্রাইব্যুনালে যখন দরখাস্ত ফাইল করে দিলেন, করার পরে এবার দেখুন তাদেরও তো সময় লাগবে, কারণ এতটুকু আমরা সাধারণ জ্ঞান থেকে বুঝেই গেলাম আজকে, যে বাদরা পড়বে সেই সংখ্যাটা কিন্তু নেহাতি কোনো কম সংখ্যা নয়। আমরা এইটুকু বুঝতে পারলাম, এইটুকু বুঝতে পেরেছি আমরা, যে সংখ্যাটা বাদ পড়বে সেই সংখ্যাটা কিন্তু একেবারে নিহাতি, কিন্তু একেবারে হাতে গড়া সংখ্যা হবে না, সেটা যথেষ্টই একটা সংখ্যা হবে। তো তাহলে একটি ট্রাইব্যুনালের কতটুকু বিচার করতে পারবেন তারা, কতটুকু ডিসপোজাল করতে পারবেন তারা? তার মানে দেখা গেল যে পশ্চিমবঙ্গে যে রাজ্যের যারা জনগণ যারা আছেন, যারা ভোটার আছেন, তারা কিন্তু এই ভোটটা কতজন দিতে পারবেন, মানে বাদ পড়া সংখ্যা যাতে বাদ পড়বেন কতটুকু দিতে পারবেন, সেটা কিন্তু নিয়ে কিন্তু যথেষ্ট কিন্তু একটা সন্দেহের অবকাশ আছে। আর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে আরো একটা কথা সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন আজকে, যে সেটা হলো যে এই যে মানে যে সংখ্যাটা ধরুন নিষ্পত্তি হয়ে যাচ্ছে, যে সংখ্যাটা মানে যারা আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে আছে, যে সংখ্যাটা নিষ্পত্তি হয়ে যাচ্ছে, এই সংখ্যাটা কিন্তু তাদের কিন্তু তালিকা কিন্তু বের করতে পারবে, তাদের তালিকাটা বের করতে পারবে। কিন্তু এই তালিকাটা বের করতে গেলে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু নিজের ইচ্ছেই পারবে না। এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের যে চিফ জাস্টিস আছেন, তার কিন্তু মতামতের ভিত্তিতেই কিন্তু এই তালিকাটা কিন্তু পরপর বের করা যাবে। তাহলে ধরুন পরপর বের হচ্ছে। আর এটাও বলেছেন আজকে সুপ্রিম কোর্ট, যে যদি কারো নাম বাদ যায়, যদি মানে যারা অ্যাডজুডিকেশন আছে তাদের নাম যদি বাদ যায়, তাহলে কিন্তু তার একটা নির্দিষ্ট কারণ দেখাতে হবে, যে এই কারণে নামগুলো বাদ গেছে। এগুলো ঠিক আছে, এগুলো নিয়ে আমাদের কোনো ভাবার জায়গা নেই। এইবার এইখানে একটা জায়গা আপনি ভেবে দেখুন, যে আজকে আমাদের পশ্চিমবঙ্গে যে ৬১ লক্ষ লোক যারা বাদ গেছে, তাদের বেশিরভাগ সংখ্যায় কারা? বেশিরভাগ সংখ্যার মধ্যেই আছে আপনার পশ্চিমবঙ্গের যারা দরিদ্র মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা প্রান্তিক চাষি, যারা নিরক্ষর, যারা আদিবাসী সমাজের লোক, এই রকম মানুষই কিন্তু পশ্চিমবঙ্গে সব থেকে বেশি আছে। এবার এইখানে দেখা যাচ্ছে যে যদি তারা বাদ পড়ে যায়, মানে আন্ডার অ্যাডজুডিকেশন যারা আছে, তারা যদি তাদের নামটা যদি বাদ পড়ে যায়, তাহলে একবার ভেবে দেখেছেন যে তাদেরকে অ্যাপিল করতে যেতে হবে কলকাতা হাইকোর্ট? এটা কিন্তু একটা সাংঘাতিক একটা ভাবনার বিষয়, যে কলকাতা হাইকোর্ট, আর কলকাতা হাইকোর্টে যে ট্রাইব্যুনাল অ্যাপিলেট ট্রাইব্যুনাল যে হবে আর কি, সেইখানে ধরুন বিচার করা, তো মানে বিচারে যাওয়া মানে তো সে একই ব্যাপার, সেই জনগণের সেই গাদা গাদা টাকা খরচ হওয়া,
সেই মানে যারা মানে এমনও মানুষ আছে যে যারা কলকাতাই চেনে না, মানে কলকাতা কিভাবে যেতে হয় তারা চেনেই না, জানেই না। অ্যাকচুয়ালি এরকম মানুষই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বহু আছে। তো এখন ধরুন ঘটনাটা হচ্ছে যে যেহেতু সুপ্রিম কোর্টের রায় এটা, সুতরাং সুপ্রিম কোর্টের রায়কে তো আমাদেরকে স্বাগত জানাতেই হবে, কারণ সুপ্রিম কোর্ট তো আমাদের শেষ কথা বলেন। আর বিচার বিভাগ আর ভারতীয় যে সংবিধান, সেই ভারতীয় সংবিধান অনুসারে বিচার বিভাগের উপর তো কোনো কথা বলা যাবে না, বা বিচার বিভাগের কোনো সমালোচনা করা যায় না। সুতরাং যে রায়টা দিয়েছে সেই রায়টাকে আমাদেরকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই, মেনে নিতেই হবে। কিন্তু আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমি কিন্তু কিছু অসুবিধার কথা বললাম, যে সাধারণ জনগণ তারা এই কাজটা কেমন করে করবে, এটা কিন্তু একটা খুব কিন্তু চিন্তার বিষয়। তো যাই হোক, আপনাদের প্রতি আমার একটা আবেদন রইল যে দেখুন জুডিশিয়াল অফিসাররা কি কার সিদ্ধান্ত নেয়, কার ভাগ্যে কি হয়। আর পাশাপাশি আপনাদেরকে বলে রাখি যে আপনারা কিন্তু কাগজপত্রগুলো কিন্তু এখন থেকেই কিন্তু আরো বেশি বেশি করে ঠিক করতে থাকুন। কেননা যদি আপনাদেরকে এমনই হয় যে কলকাতা হাইকোর্টের সেই অ্যাপিলেট ট্রাইব্যুনালে যেতে হচ্ছে, তাহলে দেখুন সেই ক্ষেত্রে কিন্তু আরো যাতে করে কাগজ আপনারা প্রমাণ করতে পারেন, তার জন্য কিন্তু আপনারা কিন্তু রেডি থাকুন। কারণ আমি আরো একটা জিনিস স্মরণ করিয়ে দিয়ে আমি এই ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে যে প্রথমেই যেটা বললাম যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের রিপোর্ট পড়ার পরে কিন্তু উনি কিন্তু নিঃসন্দেহে কিছু একটা কিন্তু দেখেছেন যে বেশ মানে কিছু মানুষ হলেও বাদ পড়বে, তার জন্যই কিন্তু ট্রাইব্যুনাল, অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের কথাটা কিন্তু উনি কিন্তু আজকের অর্ডারে কিন্তু বলেছেন। সুতরাং আপনাদেরকে আমি এইটুকুই মানে সতর্ক করছি যে আপনারা কিন্তু বেশি বেশি করে কাগজ জোগাড় করুন, বেশি বেশি করে সংশোধনগুলো করুন, এবং আরো যাতে করে বাদ পড়ে গেলে ট্রাইব্যুনালে গিয়ে যাতে করে আপনারা যাতে করে হিয়ারিংটা ভালোভাবে করতে পারেন, তার জন্য কিন্তু প্রস্তুত হয়ে যান। কারণ হলো যে আজকের অর্ডারে কিন্তু যেটা বলা আছে সেটা হলো কলকাতা হাইকোর্টের যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল, তারা যে সিদ্ধান্তটা নেবে সেটাই কিন্তু ফাইনাল হিসেবে কিন্তু গণ্য হবে। এইটুকু বলেই আজকের ভিডিওটা আমি শেষ করছি। আবার দেখা হবে আপনাদের পরবর্তী ভিডিওতে।